27 জুলাই। বাস্তবিক আমি ছুঁইনি কার্তুজ। গান্ধীবাদী নই, তবুও হিংসাকে ডরাই চিরদিন। বাদলে লড়াই কোনোখানে, বিষাদে নিমগ্ন হই। আজন্ম যুদ্ধকে করি ঘৃণা। মারি ও মনন্তর লোকশ্রুত ঘোরসোয়ারের মতোই যুদ্ধের অনুগামী। আবাল বৃদ্ধ বনিতা মৃত্যুর কন্দরে পরে গড়িয়ে গড়িয়ে অবিরাম। মূল্যবোধ নামক বৃক্ষের প্রাচীন শিকড় যায় ছিঁড়ে, ধ্বংস চতুর্দিকে বাজায় দুন্দুভি। আজন্ম যুদ্ধকে করি ঘৃণা। বিষম দখলকৃত এই ছিন্ন শহরে পুত্রহীন বৃদ্ধ ভদ্রলোকটিকে জিজ্ঞেস করুন, সৈনিক ধর্ষিতা তরুণীকে জিজ্ঞেস করুন, কান্নাক্লান্ত সদ্য বিধবাকে জিজ্ঞেস করুন, যন্ত্রণা জর্জর ওই বাণীহীন বিমর্ষ কবিকে জিজ্ঞেস করুন। বাঙালি শবের স্তূপ দেখে দেখে যিনি বিড়বিড় করেছেন সারাক্ষণ, কখনো হাসিতে কখনো কান্নায় পড়েছেন ভেঙে, তাকে জিজ্ঞেস করুন। দগ্ধ স্তব্ধ পাড়ার নিঃসঙ্গ যে ছেলেটা বুলেটের ঝড়ে জননীকে হারিয়ে সম্প্রতি খাপছাড়া ঘরে ইতস্তত, তাকে জিজ্ঞেস করুন। হায় শান্তিপ্রিয় ভদ্রজন, হায় শান্তিপ্রিয় ভদ্রজন, এখন বলবে তারা সমস্বরে, যুদ্ধই উদ্ধার। 27 জুলাই শনিবার। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখা। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই 2 জনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানাতে হেফাজতে নেওয়া হয়েছে বলে ডিবি জানায়। 11 দিনে গ্রেপ্তার ৯,১২১ জন। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার ২,৫৩৬ জন। অন্যদিকে হাসপাতালে আরেক মৃত্যু। সব মিলিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ২১০ জন। ঢাকায় কারফিউ শিথিল 11 ঘণ্টা। প্রধানমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়েছেন। সরকার প্রধান হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে আহতদের দেখার পর সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও টোল প্লাজা দেখলেন প্রধানমন্ত্রী। আসুন এবার একটু ঘুরে আসি শনিবারের পত্রিকার পাতা থেকে। দেখি 27 তারিখ কী কী শিরোনাম করেছে পত্রিকাগুলো। 27 জুলাই 2024 শেখ হাসিনার যে বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল সে প্রসঙ্গে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শিক্ষার্থীদের রাজাকার বলিনি। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর যে বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেকেই নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলেন, সে বক্তব্য বিকৃত করা হয়েছে। শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার বলেনি। শুক্রবার সকালে রামপুরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবনের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। ভবনটি ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। গত 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটায় চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা স্লোগান ধরেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যা নিয়ে আন্দোলনকারীদের সমালোচনা করেন অনেকেই। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার প্রসঙ্গে মানব জমিনের প্রথম পাতার খবর, 550 মামলা, 6000-এর বেশি গ্রেপ্তার। প্রতিবেদনে পুলিশের বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে, শুক্রবার 27 জুলাই পর্যন্ত সারা দেশের 51টি মহানগর ও জেলায় প্রায় 550টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলায় বাদী পুলিশ। এছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী। এসব মামলায় গত 6 দিনে 6000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। মামলা ও গ্রেফতারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। এখানে মোট 209টি মামলা হয়েছে। এসব মামলায় 2357 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন। তাই এলাকা ধরে ধরে রাতে অভিযান পরিচালনা করছে পুলিশ, ডিবি, র্যাব। পুলিশের দাবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই ধরনের খবর নিয়ে
শিরোনাম করেছে দৈনিক নিউ এজ পত্রিকা। নিউ এজের প্রথম পাতার আরেকটি খবর, কোটা প্রোটেস্ট লিডার্স পিকড আপ ফ্রম দ্য হসপিটাল, অর্থাৎ কোটা আন্দোলনের নেতাদেরকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার এবং আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকার একটি হাসপাতাল থেকে নিরাপত্তা সংস্থার সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। নাহিদ, আবু বাকের ও আসিফ আগের সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন এবং দেশব্যাপী কারফিউ, সেনা মোতায়েনের মধ্যে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকরা জানান, নাহিদ ও আসিফের শারীরিক অবস্থা তাদের ছাড়ার পক্ষে নয়। সমন্বয়কারী একজনের আত্মীয় বলেন, বিকেল 3:30টার দিকে 6 থেকে 7 জন নিজেদেরকে পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। বিক্ষোভকারীদের সাথে গণস্বাস্থ্য নগর হাসপাতালের একজন ওয়ার্ড বয়কেও নিরাপত্তা সংস্থা তুলে নিয়ে গেছে বলে হাসপাতালের চিকিৎসক ও আন্দোলনকারীরা জানিয়েছেন। নয়া দিগন্তের প্রধান শিরোনাম ছিল, ছুটির দিনেও আদালতে স্বজনের ভিড় আহাজারি। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার বন্ধের দিনেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভিড় করেছিলেন গণহারে আটক হওয়া ব্যক্তিদের স্বজনরা। বন্দি প্রিয়জনকে নির্দোষ দাবি করে তাদের কেউ কেউ আহাজারি করেন। অনেকে বিনা অপরাধে গ্রেফতারের পর নির্যাতন চালানোর অভিযোগ করেন তাদের স্বজনেরা। শুক্রবার দুপুরের পর পুরো আদালত ভবন জুড়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্বজনেরা ভিড় করতে দেখা গিয়েছে। অন্যদিকে সেতু ভবনে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে 5 দিনের রিমান্ড শেষে শুক্রবারে কারাগার পাঠানো হয়। শুনানিকালে নুরু এজলাসে দাঁড়াতে পারছিলেন না। শুনানিতে রিমান্ডে নিয়ে নূরকে নির্যাতনের অভিযোগ করেন আইনজীবীরা। শারীরিক অবস্থা ও সার্বিক বিবেচনায় তারা জামিন চান। তবে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম ছিল, আবু সাইদ ডেইট ইন পুলিশ ফায়ারিং, কফ FIR রানস কাউন্টার টু নোন ফ্যাক্টস, অর্থাৎ পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু, পুলিশের FIR-এ উল্টো তথ্য। প্রতিবেদনে বলা হয়, গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ পুলিশ গুলিতে নিহত হন। এই সংক্রান্ত ভিডিওটি সমালোচনার ঝড় তুলেছিল। ভিডিওতে সব স্পষ্ট দেখা গেলেও পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অথবা FIR বলছে, সাইদ পুলিশের গুলির শিকার হননি। রিপোর্টে বলা হয়, বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে অস্ত্র ছোড়ে এবং ইট ছুঁড়ে মারে এবং একটা পর্যায়ে ছাত্রকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্বারা ভিডিও ক্লিপটি যাচাই করে দেখা গেছে, অন্তত 2 জন পুলিশ রাস্তার উপর থেকে সরাসরি তাকে লক্ষ্য করে 12 গেজের শটগানের গুলি ছুঁড়েছে। এরপর অন্তত আরও 2 বার গুলি চালানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাইদ এবং পুলিশের অবস্থান নির্ধারণে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে এবং দেখতে পায় গুলি চালানোর সময় তারা প্রায় 15 মিটার দূরত্বে ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 18 জুলাই এক বিবৃতিতে জানায়, সাইদের উপর পুলিশের হামলা বেপরোয়া, কেননা সাইদ পুলিশের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, তাণ্ডবে এলাকায় ছিলেন না এমপি মন্ত্রীরা। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে তাণ্ডবের সময় মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। সংকটের সময় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার বদলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতা ও কর্মী বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগের হাইকমান্ড। সহিংস তাণ্ডবের সময় এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয়ে। কেউ কেউ নিজ বাসা বা অফিসে বসে টেলিভিশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পরিস্থিতি ঘোলাটে দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ ছিলেন হাসপাতালে। পরিস্থিতির অবনতি দেখে কেউ কেউ মন্ত্রীপাড়ার বাসা কিংবা ন্যাম ভবন থেকে বাইরেই বের হননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সময় যদি মন্ত্রী এমপিরা নিজ নিজ কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকতেন, তাহলে সন্ত্রাসীদের প্রতিরোধ করা সহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনাগুলো। এমনকি আওয়ামী লীগের অফিস, প্রভাবশালী নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা হতো না। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াপনা ফুটে উঠত না। প্রথম আলোর প্রথম পাতার খবর, দলের দুর্বলতা প্রকাশ্যে পাল্টাপাল্টি দোষারোপ।
প্রতিবেদনে বলা হচ্ছে, সহিংসতা প্রতিরোধে রাজপথে টিকতে পারেনি ক্ষমতাসীন দলটি, সাথে পুলিশ নিয়েও। এটি রাজনৈতিক ব্যর্থতা। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে বলেও মনে করা হচ্ছে। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি, বাদানুবাদ পর্যন্ত করাচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেতাদের দোষারোপ বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন। তবে কেউ কেউ বলছেন, কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না। এজন্য একে অপরকে দোষারোপ করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করছেন। এই অবস্থায় দলের বিভিন্ন স্তরের আলোচনায় দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নীতি নির্ধারকরা মনে করছেন, এখন ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনে হাত দিতে হবে, নতুবা পুরনো মুখ, পুরনো নীতি নিয়ে মানুষের মন জয় করা যাবে না। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর ও আদাবর শেরেবাংলানগর থানার 108টি ইউনিট কমিটির 27টি কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দলের নেতারা বলছেন, মহানগরে নেতৃত্বের বিভেদের কারণেই সাংগঠনিক অবস্থা এখন ভঙ্গুর। বণিক বার্তার প্রধান শিরোনাম ছিল, প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে সংগঠিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রদের রেমিটেন্স শাটডাউন প্রোগ্রামে প্রবাসীরা অংশগ্রহণ করায় দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে যে প্রচারণা চালাচ্ছে, তাতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। ইন্টারনেট বন্ধ, দেশব্যাপী সংঘাত, কারফিউ প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে এতে পতনের আশঙ্কা দেখা দিয়েছে। টানা 5 দিন অফিস বন্ধ থাকার ফলে বুধ ও বৃহস্পতিবার যে পরিমাণ রেমিটেন্স দেশে আসার প্রত্যাশা ছিল, সেটি দেখা যায়নি। গত 14 থেকে 24 জুলাই পর্যন্ত 10 দিনে রেমিটেন্স এসেছে $53 কোটি, যেখানে গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা $254 কোটি 16 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। চাকরিজীবী প্রবাসীরা মাসের প্রথম কিংবা শেষ সপ্তাহে বেতন পান। এই সময়ে রেমিটেন্স প্রবাহ না থাকলে বুঝতে হবে পরিস্থিতি আশঙ্কাজনক। 27 জুলাই আমাদের কেটে যায় এভাবেই, হুমকি, হামলা, মামলা, বিভিন্ন ভয়ে। আমাদের রন্ধে রন্ধে তখন আন্দোলন, আমাদের রক্তে রক্তে তখন রাস্তা। আমরা এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না। আগামীকাল 28 জুলাই দেশব্যাপী একটা তীব্র বারুদ ফুটে ওঠার অপেক্ষায় সবাই। দেখি আর কত অপেক্ষা করতে হয় স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।